সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে আমার অনলাইন ক্লাস। আমার এই ক্লাসটি হচ্ছে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি আমার ক্লাসটি সাজিয়েছি একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থী যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য, এবং যারা দ্বাদশ শ্রেণীতে আছে যারা পরীক্ষার্থী তাদের জন্য। শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদের বাংলা ফার্স্ট পেপারের উপর আমি তোমাদের তাহারে পড়ে মনে কবিতার উপর 2টি ক্লাস নিয়েছি, এবং বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণীর উপর 2টি ক্লাস নিয়েছি। আমি আজকে তোমাদের নিচ্ছি বাংলা প্রথম পত্র 18 বছর বয়স কবিতা। যাই হোক শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার অনলাইন ক্লাস 18 বছর বয়স কবিতা। শিক্ষার্থীরা, আমি একাদশ ও দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থীদের আমাদের কলেজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করব শিক্ষার্থীরা অতি শীঘ্রই আমাদের যে করোনাকালীন সময় আছে সেটি অতি শীঘ্রই কেটে যাবে, এবং দুঃসময় কেটে যাওয়ার পরে আমরা আশা করব খুব শীঘ্রই আমরা আমাদের কলেজে আমরা পদার্পণ করতে পারবো, এবং যখন কলেজ খুলবে তখন রীতিরীতি কলেজে যে রুটিন মাফিক আছে সেই রুটিন মাফিক আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে থাকব। শিক্ষার্থীরা, আমি 18 বছর বয়স কবিতার উপর টোটাল তোমাদের 2টি ক্লাস নিব। আজকে হচ্ছে সেটি আমার ক্লাসের প্রথম অংশ। এরপর প্রত্যেকটি ক্লাসে আমি তোমাদের কিছু বাড়ির কাছে দিয়ে থাকি, কিছু সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করে থাকি। তারই ধারাবাহিকতা আজকেও আমি আমার ক্লাসে ঠিক একইভাবে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং কিছু বাড়ির কাজ থাকবে, এবং পাঠ মূল্যায়ন, গুরুত্বপূর্ণ শব্দার্থ টিকা, এগুলো আজকেও আমার ক্লাসের মধ্যে থাকবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি সেই যতগুলো ক্লাস আমি এ পর্যন্ত দিয়েছি সেই ক্লাসগুলো তোমরা আমাদের কলেজের যে পেজ আছে সেই পেজ থেকে, এবং আমার ইউটিউব যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে তোমরা সেই ক্লাসগুলো যথারীতি ডাউনলোড করে তোমরা পড়ে নিচ্ছ, আমি সে আশা ব্যক্ত করছি। শিক্ষার্থীরা, যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, যারা 2022 সালের পরীক্ষার্থী, তোমাদের অ্যাসাইনমেন্ট অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি কর্তৃক তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়েছে। আমি বাংলা প্রথম পত্র যে অ্যাসাইনমেন্ট মাউসি কর্তৃক দেওয়া হয়েছে অপরিচিতা গল্পের উপর, সেই অ্যাসাইনমেন্টের কিছু নির্ধারিত কাজ, সেই কাজগুলো আমি আমাদের যে অ্যাসাইনমেন্টের যে কাজগুলো তোমরা করবে সেই কাজগুলো আমি সেই অ্যাসাইনমেন্টের বিষয়গুলো বাংলা বিষয় এবং তার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি আমাদের কলেজের ওয়েবসাইট পেজে অর্থাৎ আমাদের ফেসবুক অনলাইন পেজে আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা সেই প্রশ্নগুলো সমাধান করে নেবে, এবং আমাদের প্রিন্সিপাল স্যার যখন তোমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার জন্য নির্দেশ দিবে, সেই নির্দেশ এবং তারিখ অনুযায়ী তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলো জমা দিবে। তো শিক্ষার্থীরা, যাই হোক, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি শুরু করছি আমার অনলাইন ক্লাস। আজকের আমার ক্লাসটি হচ্ছে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য, এবং যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী আছো 2021 সাল পরীক্ষার্থী তাদের জন্য। শিক্ষার্থীরা, বরাবরের মতো প্রত্যেকটি গদ্য এবং পদ্য পড়ার আগে তোমাদেরকে আমি লেখকের সাথে পরিচয় করিয়ে দিই, এবং লেখকের সংক্ষিপ্ত যে জীবন বৃত্তান্ত আছে সেই জীবন বৃত্তান্তর সাথেও আমি তোমাদেরকে পরিচয় করে দিই। আজকেও আমি তারই ধারাবাহিকতায় আমি তোমাদের লেখকের সাথে পরিচয় করে দিব, অর্থাৎ যে লেখক বাংলা সাহিত্যে যাকে বলা হচ্ছে কিশোর কবি, অর্থাৎ যার প্রতিটি কবিতায় চাপা বিক্ষোভ এবং অসন্তোষে পরিপূর্ণ আমাদের সমাজে চারপাশে যে অন্যায় অবিচার ছিল, সে অন্যায় অবিচার যে কিশোর কবিকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মহামারী দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেটি কিশোর কবিকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল। সেই কিশোর কবি মাত্র 21 বছর বয়সে মারা যান। তা আমি তোমাদের একটি ছবির সাথে পরিচয় করে দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ছবি, অর্থাৎ সে যে একটি ছবি দেখতে পাচ্ছ সেই ছবিতে লেখা আছে সুকান্ত ভট্টাচার্য। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে সুকান্ত ভট্টাচার্য হবে এখানে ভট্টাচার্য, অর্থাৎ টয়রে ফলের সাথে একটা আকার হবে, সেই আকারটা আসেনি। সুকান্ত ভট্টাচার্য, তার জন্ম হচ্ছে 15 আগস্ট 1926 সাল, এবং তিনি মারা যাচ্ছেন 13 মে 1947 সাল, এবং তাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের কিশোর কবি। অর্থাৎ সেই সুকান্ত তার লেখনী দ্বারা, তার চিন্তা চেতনা দ্বারা তিনি বাংলা সাহিত্যে একটি অন্যতম প্ল্যাটফর্ম সৃষ্টি করে নিয়েছেন।
অর্থাৎ তিনি বেঁচে ছিলেন মাত্র 21 বছর বয়স। সে দুরারোগ্য যক্ষাবৃত্তিতে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শিক্ষার্থীরা বলা হয়ে থাকে যদি সুকান্ত বেঁচে থাকতেন তাহলে তিনি নজরুলের সমকক্ষ হতেন এবং নজরুলকে হয়তো উনি ছাড়িয়ে যেতে পারতেন। অর্থাৎ তার প্রতিটি কবিতায় যে চাপা বিক্ষোভ, যে অসন্তোষে পরিপূর্ণ আমাদের সমাজের চারপাশে যে নানা অন্যায়, যে অবিচার, যে প্রহসন, সেগুলো কিশোর কবি সুকান্তকে দারুণভাবে আঘাত করে এবং তারই আঘাত থেকে তিনি বাংলা সাহিত্যে তিনি অন্যায় ও প্রতিরোধমূলক যে কবিতাগুলো লিখেন তার প্রত্যেকটি কবিতা রয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সমাজে অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের বিরুদ্ধে তাদের অধিকার আদায়ের যে সোচ্চার, সে সোচ্চার তিনি অনেক বেশি সোচ্চার ছিলেন এবং তাকে এই জন্য বলা হচ্ছে কিশোর কবি। মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। তিনি বেশি দিন বাঁচতে পারেননি দুরারোগ্য যক্ষাবৃত্তিতে আক্রান্ত হয়ে। যাই হোক, শিক্ষার্থীদের সুকান্ত ভট্টাচার্যের কথা আমি তোমাদের বলেছি, কিন্তু সুকান্ত ভট্টাচার্যের যে লেখক পরিচিতির কথা আমি তোমাদেরকে বলছি, সেই লেখক পরিচিতি সম্পর্কে কিছু কথা না বললে নয়। তো তারই প্রত্যেকটি গদ্য পদ্যের যে ধারাবাহিকতা আছে, সে ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আজকেও আমি তোমাদেরকে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে কিছু কথা বলে আমি আমার পাঠ শুরু করব। তো আমি লেখক পরিচিতি সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। যেমন সুকান্ত ভট্টাচার্য তার পৈতৃক নিবাস ছিল, তার বাবার বাড়ি ছিল গোপালগঞ্জ জেলার কুটলিপাড়া গ্রামে। অর্থাৎ গোপালগঞ্জ জেলার কুটলিপাড়ায় তার বাবার পৈতৃক নিবাস ছিল, তার বাবার বাড়ি ছিল সেখানে। এবং আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সুকান্ত ভট্টাচার্য ছোটোবেলা থেকে সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। অর্থাৎ আমাদের সমাজের যে অন্যায় অবিচারগুলো তিনি দেখেছেন সেগুলোকে তিনি রাজনীতির প্রেক্ষাপটে তিনি নিয়ে এসেছেন এবং রাজনীতির সম্পর্কে তিনি অনেক বেশি সচেতন ছিলেন। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে তিনি একটি পত্রিকার সম্পাদক ছিলেন। সেই পত্রিকাটি আমি এখানে দেখিয়েছি। তিনি দৈনিক স্বাধীনতা কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছেন। অর্থাৎ দৈনিক স্বাধীনতা নামে একটি পত্রিকা ছিল, সেই পত্রিকার যে কিশোর সভা অংশে তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। অর্থাৎ সেই পত্রিকার যে কিশোর সভা অংশে যে লেখা হতো কিশোরদের, সেটি তিনি প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পত্রিকার দায়িত্ব পালন করেছেন। তাহলে শিক্ষার্থীরা এটি তোমাদের জ্ঞানমূলক এবং অনুধানমূলক প্রশ্নের জন্য এটি বেশি ইম্পর্টেন্ট আছে এই বাক্যটি। অর্থাৎ আমি বলেছিলাম যে সুকান্তর কিছু কথা আমি তোমাদের শুরুতে বলেছিলাম, এখনও আমরা বলছি যে সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তার প্রত্যেকটি কবিতা ছিল অন্যায় এবং অবিচার। অর্থাৎ তিনি যেখানে অন্যায় দেখেছেন, যেখানে অবিচার দেখেছেন, যেখানে শোষণ এবং বঞ্চনা দেখেছেন, যেখানে নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষ দেখেছেন, তাদের মুক্তির জন্য এবং তাদের অধিকার আদায়ের জন্য তিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। এটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য অন্যতম একটি বৈশিষ্ট্য, তার কবিতার বৈশিষ্ট্য। তার প্রত্যেকটি কবিতা পড়লে আমাদের হৃদয়কে অনেক বেশি নাড়া দেয়, আমাদের মনের মধ্যে অবচেতনভাবে একটা সোচ্চার জেগে ওঠে, আমাদের মনে অবচেতনভাবে একটা বিদ্রোহ জেগে ওঠে, সেটি তার কবিতার সহজে মানুষকে নাড়া দিতে পারত। এটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা অন্যতম একটি বৈশিষ্ট্য, যেটি নজরুলের মধ্যে ছিলেন, যে সুকান্তের মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য ছিল। শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, আমি আরেকটি লাইন আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কালে তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছিল। যেমনি করে শিক্ষার্থীরা আমি তোমাদের বলেছিলাম নজরুল পড়া থেকে যে নজরুলের কবিতা সমস্ত ভারত উপমহাদেশের মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি করেছিল। সে ভারত উপমহাদেশে ব্রিটিশ সরকারের পতন করার জন্য, ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য নজরুল তার কবিতায় যেরকম উদাত্ত আহ্বান জানিয়েছেন, ঠিক তেমনি সুকান্ত ভট্টাচার্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের সময় তার কবিতাগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল এবং তার কবিতা পাঠ করে তার মনের মধ্যে যেটা সাহস এবং বিশেষ করে শক্তি ও সাহস পেয়েছিল বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার, এবং তার কবিতাগুলো আমাদেরকে চেতনাকে অনেক বেশি ধারণ করে আমাদেরকে দৃঢ় প্রত্যয়ে আত্মপ্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শিক্ষার্থীরা খেয়াল করো, যেমন সুকান্ত ভট্টাচার্যের কয়েকটি কাব্যগ্রন্থের কথা না বললে নয়, তার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। তার মধ্যে যে কয়েকটি কাব্যগ্রন্থ অন্যতম, সে কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, তার বিখ্যাত কাব্যগ্রন্থ। অর্থাৎ তার যে 4টি আমি কাব্যগ্রন্থ নাম দিয়েছি, এগুলো ছাড়াও তার আরও বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রয়েছে, যেমন তার ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, এই বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, যে সোচ্চার, এই কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা আমাদেরকে চেতনাকে অনেক বেশি ধারণ করে, আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে তার প্রত্যেকটি কবিতা।
শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে সবচেয়ে বড় একটি লাইন, এই লাইনটা হচ্ছে তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সঙ্গী পক্ষে আঁকার নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। শিক্ষার্থীরা এটি তোমাদের প্রায় এমসিকিউ পরীক্ষা এবং জ্ঞানমূলক পরীক্ষা এসে থাকে। অর্থাৎ এই লাইনটি আমি তোমাদেরকে কার্যাতে আবার দেখিয়েছি, তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সঙ্গে, অর্থাৎ লেখক শিল্পী সঙ্গের পক্ষে, অর্থাৎ ফ্যাসিবাদী নামে একটি লেখক গোষ্ঠী গড়ে উঠেছিল, সেই শিল্পী সঙ্গের পক্ষে তিনি আঁকার নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য যে ফ্যাসিবাদী যে লেখক শিল্পী সঙ্গ রয়েছে তাদের সাথে তিনি পক্ষ থেকে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। সেই কাব্যগ্রন্থ হচ্ছে আঁকার নামে একটি কাব্যগ্রন্থ তিনি রচনা করেন। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমি তোমাদেরকে যে লেখক পরিচিতি সম্পর্কে আমি তোমাদেরকে সংক্ষেপে জানিয়ে দিয়েছি, এবং সুকান্ত ভট্টাচার্য যে লেখক পরিচিতি আছে তোমরা যদি সেটি আরেকটু ভালো করে পড়ো তোমরা তাহলে আরেকটু বিস্তারিত জানতে পারবে। শিক্ষার্থীরা, যাই হোক আমরা সুকান্ত সম্পর্কে তো জেনে নিলাম। এখন আমরা পড়ব সুকান্ত ভট্টাচার্যের কোন কবিতাটি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক তোমাদের জন্য অন্তর্ভুক্ত করা হচ্ছে, সেই কবিতাটির আমি সংক্ষেপে একটি চিত্রের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। এরপর আমি আমার কবিতাটি পড়িয়ে আজকে কবিতাটি পড়ানোর মাধ্যমে আজকে আমি আমার পাঠ শেষ করব। শিক্ষার্থীরা, আজকে আমাদের যে পাঠ পরিচিতি আছে, আজকে যে আমরা কবিতাটি পড়বো সেই কবিতা হচ্ছে 18 বছর বয়স, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটি কবিতা। কারণ আমরা বলেছিলাম সুকান্ত হচ্ছে একজন কিশোর কবি, তাহলে কিশোর কবি হিসেবে তার কিশোর মনের মধ্যে যে ধরনের চেতনা জেগে উঠেছিল এবং কিশোর মনের মধ্যে যে ধরনের চেতনা থাকে অন্যায়ের বিরুদ্ধে, যেখানে অন্যায় দেখে সেখানে কিশোররা দুর্বার গতিতে ঝাঁপিয়ে পড়ে এবং যেখানে অন্যায় অবিচার দেখে সেখানে প্রতিবাদের ঝড় তারা তুলে, অর্থাৎ পুরাতন ঘূর্ণিধর সমাজকে ভেঙে একটি নতুন সমাজ গড়ে তোলার জন্য এবং সমাজের সকল মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করার জন্য কিশোরদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সেই কিশোরের একটি কবিতা হচ্ছে 18 বছর বয়স। তাহলে আজকে আমরা শিক্ষার্থীরা যে কবিতাটি পড়বো সেই কবিতাটি হচ্ছে 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। অর্থাৎ আজকে আমরা সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স এই কবিতাটি পড়ব। শিক্ষার্থীর এই কবিতাটি পড়ার আগে এই কবিতাটি কোথায় থেকে নেওয়া হয়েছে আমি সেই কাব্যগ্রন্থটির সাথেও তোমাদেরকে একটু পরিচয় করে দিব। তাহলে আজকে আমাদের কবিতা হচ্ছে কবিতা 18 বছর বয়স। এই কবিতাটি নেওয়া হয়েছে ছাড়পত্র নামে একটি কাব্যগ্রন্থ আছে। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য আমি কিছুক্ষণ আগে বলেছিলাম পূর্বাভাস, হরতাল, ঘূর্ণে, ছাড়পত্র ইত্যাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার সেই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে শিক্ষার্থীরা সে 18 বছর বয়স কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে সেই কাব্যগ্রন্থের ছবিটি আমি তোমাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে ছাড়পত্র, এই হচ্ছে ছাড়পত্র একটি কাব্যগ্রন্থ, সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ, এবং সেই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1947 সালে। শিক্ষার্থীরা, এটি তোমাদের পরীক্ষায় আসতে পারে যে 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি আসতে পারে। আবার আসতে পারে 18 বছর বয়স কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়, এই ধরনের একটি প্রশ্ন আসতে পারে। আবার এটি প্রশ্নের ধরন এমনও হতে পারে যে সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি, তখন তোমরা লিখবে ছাড়পত্র। শিক্ষার্থীরা, এ হচ্ছে আমাদের টোটাল পাঠ পরিচিত। অর্থাৎ আমরা আজকে যে পাঠটি পড়ব, যে কবিতাটি আমরা পড়ব, এবং সেই কবিতাটি হচ্ছে 18 বছর বয়স কবিতা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 18 বছর বয়স তোমরা যে তারা দুর্বার গতিতে তারা তুফান ছোটায়, তারা যেদিকে যায় সেদিকে তারা হই হই রই রই করে তারা সে পরাধীনতার নাগপাশ থেকে জাতিকে মুক্ত করার জন্য তারা অনেক অগ্রণী ভূমিকা পালন করে, অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকে। এগুলো হচ্ছে 18 বছর বয়সের কবিতা অন্যতম বৈশিষ্ট্য। এবং আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে আমার কবিতা হচ্ছে 18 বছর বয়স, এবং সেটি হচ্ছে উৎস, এবং যে কবিতাটি নেওয়া হয়েছে ছাড়পত্র নামক একটি কাব্যগ্রন্থ থেকে। শিক্ষার্থীরা, এরপরে এই কবিতাটি পাঠ করার পরে আমরা কি কি বিষয়গুলো পাবো সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে একটু উন্মোচিত করছি। প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি গদ্যের কিছু শিখন ফল থাকে। তাহলে 18 বছর বয়স কবিতা আজকে আমরা যে শিখন ফলগুলো পাবো সেই শিখন ফলগুলো আমি তোমাদেরকে একটি সংক্ষেপে বলছি কি কি শিখন ফলগুলো আমরা 18 বছর কবিতাটি পড়লে আমরা পেতে পারি। শিক্ষার্থীরা, তোমরা দেখো 18 বছর বয়স কবিতাটি পড়ার পর শিক্ষার্থীরা তোমরা সুকান্ত ভট্টাচার্যের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ 18 বছর বয়স কবিতাটি আমি তোমাদেরকে কার্যার দিয়ে দেখিয়েছি। এই কবিতাটি পড়ার পর সুকান্ত ভট্টাচার্যের জীবন, অর্থাৎ তিনি 21 বছর বেশি ছিলেন এবং 21 বছর বাঁচার পরিপ্রেক্ষে বাঁচার সময় তিনি বাংলা সাহিত্যের তার সৃজনশীলতা, তার কর্ম দ্বারা একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন। অর্থাৎ বলা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য যদি আরও বেঁচে থাকতেন তাহলে তিনি নজরুল
নজরুলকে ছাড়িয়ে যেতে পারতেন বা নজরুল সমকক্ষ হতে পারতেন। এই ধরনের যারা সমালোচক রয়েছেন তারা কিন্তু এই ধরনের মন্তব্য করে থাকেন। সুকান্ত ভট্টাচার্যের জীবন সাহিত্যকর্ম আমি কিছুক্ষণ আগে তোমাদের সুকান্ত ভট্টাচার্যের জীবন সম্পর্কে বলেছিলাম, তার সাহিত্যকর্মের কয়েকটি দিকও আমি তোমাদেরকে বলেছি, তোমরা সেটি জানতে পারবে এবং শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে এই কবিতার কী কী বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা জানতে পারবে। অর্থাৎ কবিতাটি পড়ার পর আমাদের সামনে কিছু কিছু দিক চলে আসে, সেই কবিতায় কী কী বৈশিষ্ট্য আমরা পাই, সেই বৈশিষ্ট্যগুলো শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে। শিক্ষার্থীরা তোমরা আরও জানতে পারবে যে 18 বছর বয়সের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা তোমরা লাভ করতে পারবে। অর্থাৎ তোমরা যে 18 বছর বয়সে অর্থাৎ কিশোর থেকে অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা তারা কিশোর বয়সে প্রবেশ করে 18 বছর প্রবেশ করে, তখন তাদের যে মানসিক চিন্তা, তাদের যে শারীরিক চিন্তা এবং বিভিন্ন ইতিবাচক তাদের কাছে বিভিন্ন ভালো দিক এবং কিছু কিছু খারাপ দিকগুলো আসে, সে ভালো দিক এবং খারাপ দিকগুলো সম্পর্কে তোমরা এই কবিতাটি পড়লে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। তা 18 বছর বয়সে যে সমস্ত তরুণ রয়েছে তারা বিপদগামী হতে পারে, আবার 18 বছর বয়সের তরুণরা তারা নতুন কোনো কিছু করে, তারা দেশ ও জাতির জন্য তারা নিবেদিত পান, তারা সব কিছুতে এগিয়ে যায়। যেখানে তারা অন্যায় দেখবে, অবিচার দেখবে, সেই জায়গায় তারা দুর্বার গতিতে এগিয়ে যায়, তারা তুফানের মতো এগিয়ে যায়, তারা দুর্জয়কে জয় করে। এই বিষয়গুলো 18 বছর বয়স কবিতার যে স্পষ্ট ধারণাগুলো আছে ইতিবাচক নেতিবাচক, এই দিকগুলো সম্পর্কে শিক্ষার্থীরা তোমরা একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। কবিতাটি পড়লে আমি কবিতাটি শিক্ষণফলগুলোর সাথে তোমরা একটু দেখে নাও। এরপর আমি প্রতিটি কবিতার ছবির সাথে মিল রেখে আমি আমার আজকের কবিতাটি দাঁড় করিয়েছি। আমি প্রতিটি কবিতায় তোমাদেরকে নিত্য নতুনভাবে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, যাতে ছবি দিয়ে আমি কোনো প্রশ্ন করলে যাতে তোমরা পারো। শিক্ষার্থীরা এই কবিতাটি পড়লে তোমরা জানতে পারবে যে কবিতার শেষের লাইনে একটি কবিতা বলেছেন, কবি বলেছেন যে এই দেশের বুকে 18 অশোক নেমে আসার কারণ তিনি বলেছেন, কেন বলেছেন সেটা তোমরা ব্যাখ্যা করতে পারো। 18 বছর বয়স কবিতাটি পড়ার পর তিনি শেষ লাইন বলেছেন যে এই দেশের বুকে 18 অশোক নেমে। তিনি কেন বলেছেন যে এই দেশের বুকে 18 আসার জন্য তিনি 18 বছর বয়সের তরুণদের কেন আহ্বান করেছেন, কেন তাদের উদাত্ত আহ্বান জানিয়েছেন, কেন তাদেরকে তিনি এই দেশের বুকে 18 বছর আসার যে কেন তিনি 18কে অনেক বেশি আকাঙ্ক্ষা করেছেন, 18 বছর বয়সের তরুণদের আকাঙ্ক্ষা করেছেন, এই দিকগুলো তোমরা এই কবিতাটি পড়লে শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে, তোমরা ব্যাখ্যাও করতে পারবে। শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে 18 বছর বয়স কেন ভয়ঙ্কর সে সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। অর্থাৎ এই কবিতাটিতে আমাদের শিক্ষণফল আছে 18 বছর বয়স। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে 18 বছর বয়সে তরুণরা যেমন দুর্বার গতিতে এগিয়ে যায়, তারা যেমন অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়, আবার সে 18 বছর বয়সে তরুণরা বিপদে যেতে পারে, তারা বিপদের দিকে যায়, তারা বিপদে যেতে পারে কারণ তাদের কাছে ভালো মন্দ দিকগুলো বোঝার ওই ক্যাপাবিলিটি তাদের মধ্যে ওই সময় থাকে না। তারা যদি ভালো সঙ্গ পায় তারা ভালোর দিকে যেতে পারে, এবং তারা যদি খারাপ সঙ্গ পায় তারা খারাপ হয়ে যায়। অর্থাৎ তাদের যে বয়সের যে 18 বছর বয়সের তরুণদের যে মনোবল, সেই মনোবল সম্পর্কে তোমরা জানতে পারবে। এবং 18 বছর বয়স তিনি এই কবিতা একবার বলতে 18 বছর বয়স ভয়ঙ্কর, কেন ভয়ঙ্কর সেটিও তোমরা এই কবিতাটি পড়লে জানতে পারবে। এই কবিতার শিক্ষণফলের মাধ্যমে আমরা জানব। শিক্ষার্থীরা আমরা জানবো 18 বছর বয়সে যে কী কী কুমন্ত্রণা কানে আসে সেই সম্পর্কে শিক্ষার্থীরা তোমরা সচেতন হয়ে উঠবে। অর্থাৎ 18 বছর বয়সে যে সমস্ত তরুণরা 18 বছর বয়সের মধ্যে পা দেয়, তখন সমাজ থেকে সমাজের চারপাশ থেকে তাদের মধ্যে বিভিন্ন রকম খারাপ দিকগুলো আসে, তাদেরকে কুমন্ত্রণা আসে, তাদেরকে বিপদে নিয়ে আসার জন্য একটি শ্রেণী সবসময় সোচ্চার হয়ে থাকে। এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীরা তোমরা কবিতাটি পড়লে কবিতার মাধ্যমে তোমরা এই ধারণাটি তোমরা লাভ করতে পারবে। শিক্ষার্থীরা 18 বছর বয়স কবিতার মাধ্যমে তোমরা আরও জানতে পারবে যে 18 বছর বয়সে ত্যাগের ধর্ম সম্পর্কে জানতে পারবে। তো 18 বছর বয়স কবিতায় যে প্রধান কারণ হচ্ছে ত্যাগের ধর্ম সম্পর্কে তোমরা জানতে পারবে। শিক্ষার্থীরা আমরা দেখেছিলাম যে পৃথিবীতে প্রত্যেকটি আন্দোলন, যেমন আমাদের বাংলাদেশে যে সমস্ত আন্দোলন হয়েছে, যেমন যেটা ছাত্র আন্দোলন আমরা বলি, যেমন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হতে পারে, এরপর পরিবহন যখন যখন সড়ক দুর্ঘটনা বেড়ে যায় সেখানে আমরা তরুণদের আন্দোলন দেখতে পাই। অর্থাৎ তরুণরা সব কিছুতে আন্দোলনে তরুণরা দুর্বার গতিতে এগিয়ে যায়। তাহলে তরুণদের 18 বছর বয়সে তাদের যে ত্যাগের ধর্ম, তারা কেন ত্যাগ করে তাদের, এবং তারা বিভিন্নভাবে যে এগিয়ে যায় সমাজকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য তরুণদের যে অগ্রণী ভূমিকা, সেই ভূমিকাগুলো শিক্ষার্থীরা তোমরা এই কবিতার মাধ্যমে তোমরা জানতে পারবে। শিক্ষার্থীরা তোমরা আরও জানতে পারবে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার
বেগে কীভাবে এগিয়ে যায় প্রগতির পথে সেই বিষয়ে জানতে পারবে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে তারুণ্য, তরুণদের মধ্যে থাকে তারুণ্য এবং যৌবন শক্তি। তারা এই সময় সব কিছুকে জয় করতে পারে। তাদের সামনে যে বাধা বিপত্তি আসে সেই বাধা বিপত্তিগুলো অতিক্রম করে তারা প্রগতির পথে, তারা সুন্দর কল্যাণের পথে তারা এগিয়ে যায়। তারা সুন্দর একটি সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারে। সেই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীরা তোমরা 18 বছর কবিতা শিক্ষণফল আমাদের জানতে পারবে। শিক্ষার্থী এই কবিতার অনেকগুলো শিক্ষণফল আছে, যে এই শিক্ষণফল এত বেশি কবিতাটিতে যে অন্য কোনো কবিতা এত বেশি শিক্ষণফল থাকে না। অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি লাভ করতে পারো। তো এই কবিতাটিতে যে অন্যায়ের বিরুদ্ধে তোমরা কবিতাটি পড়ার পর যে অন্যায়ের বিরুদ্ধে 18 বছর বয়সের তরুণরা যেখানে অন্যায় দেখবে সেখানে তারা মাথা উঁচু করে দাঁড়ায়, তারা সব কিছুর বিরুদ্ধে সবসময় সোচ্চার হয়। এই বিষয়গুলো এই কবিতাটির মাধ্যমে পড়লে শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে। শিক্ষার্থীরা তোমরা আরও জানতে পারবে যে 18 বছর বয়সের যে কবিতা পাঠে শিক্ষার্থীরা 18 বছর বয়সের আলোকে যে বয়সন্ধিকালের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তোমরা লাভ করতে পারবে। অর্থাৎ বয়সন্ধিকাল অর্থাৎ কিশোর থেকে যে যৌবনে যারা প্রবেশ করে এই সময় তাদের শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়। তাদের চিন্তা চেতনা, তাদের ধ্যান ধারণা, বিশ্বাস এবং তাদের অনুভূতির মধ্যে আমরা একটা স্পষ্ট বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। সেগুলো 18 বছর বয়স কবিতার মাধ্যমে তোমরা জানতে পারবে। শিক্ষার্থীরা এই হচ্ছে আমার 18 বছর বয়স কবিতার শিক্ষণফল। অর্থাৎ 18 বছর বয়স কবিতাটি পড়লে আমরা কী কী শিক্ষণফল পাই সেই শিক্ষণফলগুলো আমি তোমাদেরকে এই 10টি শিক্ষণফলের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি। যে কবিতার শিক্ষার্থী সুকান্ত ভট্টাচার্য, আমি প্রথমে বলেছিলাম তার জীবন ও সাহিত্যকর্ম জানা, এবং আমি দ্বিতীয়ত বলেছিলাম যে কবিতাটি পড়লে কিছু কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো। আমি বলেছিলাম যে 18 বছর বয়সে ইতিবাচক ও নেতিবাচক যে দিকগুলো আছে সেই দিকগুলো সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবো। আমরা বলছি যে কবি তার কবিতায় বলেছেন যে এই দেশের বুকে 18 বছর নেমে তিনি কেন 18 নেমে আসার কথা বলেছেন সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এবং তিনি আরও বলেছেন যে 18 বছর বয়স যে ভয়ঙ্কর, সে ভয়ঙ্কর যে ধারণা সেই ধারণাগুলো সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবো কেন ভয়ঙ্কর। এবং তিনি বলছেন 18 বছর বয়সে কী কী কুমন্ত্রণা, 18 বছর বয়সে তরুণদের কাছে নানা ধরনের নানা দিক থেকে তাদের কাছে বিভিন্ন রকম কুমন্ত্রণা আসে। তাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য একটি শ্রেণী সবসময় মেতে উঠে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। এবং 18 বছর বয়সে ত্যাগের যে ধর্ম আছে সেই ধর্ম জানতে পারবে। এবং তারুণ্য যৌবন শক্তি যে দুবার বেগে এগিয়ে যায়, অর্থাৎ 18 বছর বয়সে তরুণদের পান টকবগে তারা সব কিছুতে এগিয়ে যায়। তারা যেখানে অন্যায় দেখে সেখানে তারা মাথা উঁচু করে দাঁড়ায় এবং সে মানুষকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে, এবং তারা জনগণের মুক্তির জন্য তারা যে সোচ্চার সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। এবং মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, এবং এই কবিতা যেটা সবচেয়ে বৈশিষ্ট্য শিক্ষার্থীরা যে এই কবিতা পাঠের শিক্ষার্থীরা তোমরা 18 বছর বয়সের সন্ধিকালের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। এই হচ্ছে এই কবিতা মোটামুটি শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে ছবির সাথে মিল রেখে, অর্থাৎ পাঠ্য বইতে যে কবিতাটি আছে সেই কবিতার সাথে সামঞ্জস্য রেখে আমি কবিতাটি পাঠ করব, এবং কবিতাটি বিভিন্ন কিছু লাইন আছে সেই লাইনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। সেক্ষেত্রে আসো আমরা কবির সাথে অর্থাৎ পাঠ্য বইয়ের সাথে মিল রেখে সামঞ্জস্য রেখে আমরা এখন কবিতাটি পাঠ করব। আমি তোমাদেরকে বলেছি চিত্রের সাথে সামঞ্জস্য রেখে কবিতা পাঠ, অর্থাৎ আমি আমার পদ্যগুলো পড়াতে গেলে সেই পদ্যগুলো কবিতাগুলোতে আমি সবসময় কিছু কিছু নিত্য নতুন চিত্র তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার কবিতায় কিছু চিত্র দিয়ে কবিতাটি সাজিয়েছি। সেই কবিতাটি দেখো। যেমন প্রথম কবিতাটি লাইনটা হচ্ছে 18 বছর বয়স কি দুঃসহ, অর্থাৎ কবিতার প্রথম লাইন 18 বছর বয়সটা হচ্ছে অনেক দুঃসহ। শিক্ষার্থী 18 বছর বয়সটা দুঃসহ বলার কারণ হচ্ছে এই বয়স মানব জীবনে একটা উত্তরণকালীন পর্যায়। অর্থাৎ 18 বছর বয়সের তরুণরা একটা পর্যায়ে তারা কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে এবং করে এই বয়সে সেটাকে দুঃসহ বলা হচ্ছে, কারণ এই বয়সটা অনেক বেশি ডেঞ্জারাস। অর্থাৎ 18 বছর বয়সের তরুণরা অন্যের উপর যে নির্ভরশীলতা আছে সেই নির্ভরশীলতা পরিহার করে তারা নিজের পায়ে দাঁড়ানোর যে প্রস্তুতি তারা 18 বছর বয়সে নিতে থাকে। আর এই বয়সে কঠিন একটি দুঃসময়, সেই জন্য তিনি বলেছেন যে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি। অর্থাৎ দেখো 18 বছর বয়স, আমি একটি ছবির সাথে দাঁড় করেছি। এই যে তরুণরা 18 বছর বয়সে তারা বিভিন্ন অধিকারের জন্য সব কিছুর জন্য তারা সবসময় সোচ্চার থাকে। তারা যেখানে অন্যায় দেখে, যেখানে অবিচার দেখে তরুণরা সবসময় এগিয়ে যায়। সে এই জন্য 18 বছর বয়স অনেক বেশি দুঃসাহসিক। তারা সব কিছুতে তারা এগিয়ে যায়, তারা স্পর্ধা নিয়ে মাথা তুলবার যোগ্য, তারা মাথা তুলবার কোনো ঝুঁকি তারা নেয়, তারা সব কিছুতে এগিয়ে যায়।
দেখো সেক্ষেত্রে আমি একটি ছবির মধ্যে দাঁড় করেছি এবং এখানে আরেকটি লাইন হচ্ছে যে 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। হ্যাঁ, শিক্ষার্থী আমি প্রথম বলেছিলাম লাইনটি যে 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নিয়ে মাথা তুলবার যুগে, অর্থাৎ 18 বছর বয়সে তরুণরা অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে তারা মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি কিন্তু তারা 18 বছর বয়স নয়। তো 18 বছর বয়স তরুণরা যখন 18 বছর পদার্পণ করে তখন তারা অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে তারা নিজেরা স্বাধীনভাবে চলার যে সাহস তারা নেয়। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে 18 বছর বয়স অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি, অর্থাৎ 18 বছর বয়স যখন আসে সেই তরুণদের তখন নানা ধরনের দুঃসাহসী তাদের স্বপ্ন তাদের কল্পনা উদ্যোগ এ বয়সও তরুণদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আমি দুটি ছবির মাধ্যমে দাঁড় করিয়েছি। যেমন তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এখানে একদল তরুণ পাহাড়ের মধ্যে দাঁড়িয়েছে আর একদল তরুণ তারা উঠতেছে পাহাড়ে। এই যে তাদের মধ্যে যে উঠার একটা যে চেতনা, সেই চেতনা কিন্তু আমরা 18 বছর বয়স কবিতার মধ্যে পাই। অর্থাৎ তিনি বলেছেন 18 বছর বয়স অনেক বেশি দুঃসহ, কারণ এই বয়স কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে এবং এই বয়সে নানা ধরনের অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে তারা নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি 18 বছর বয়সে তরুণরা নিয়ে থাকে এবং এই সময়টাকে বলা হচ্ছে অনেক বেশি দুঃসহ। তারা পরাধীনতার শৃঙ্খল ভেঙে তারা যেদিকে অন্যায় থেকে অবিচার দিকে ছাড়া এগিয়ে যায়। শিক্ষার্থীদের চিত্রের সাথে সামঞ্জস্য এখানে আরেকটি কবিতা তোমাদের সামনে উপস্থাপন করি। সেটি দেখো, একটি ছবির মাধ্যমে উপস্থাপন করছি তোমাদের। সেই ছবির সাথে উপস্থাপন করার পর আমি তোমাদের যে লাইনটি তোমাদের জন্য এখানে নিয়েছি, 18 বছর বয়স সে নেই ভয়, অর্থাৎ 18 বছর বয়সে তরুণদের কোনো ভয় থাকে না। 18 বছর বয়স যখন হয় তরুণরা তাদের প্রাণের মধ্যে তাদের যে একটা টকবক, তাদের প্রাণের যে তারুণ্য, তাদের প্রাণের যে সজীবতা তারা দুর্বার গতিতে এগিয়ে যায়। এই জন্য 18 বছর বয়সে নেই ভয় আর পতাকাতে পাথর ভাঙতে চাই। অর্থাৎ যেমন এখানে একটি লোককে আমি দাঁড় করিয়েছি, যেমন পাথর ভাঙা যেটা ছিল, তিনি পায়ের আঘাতে পাথর ভাঙছেন। এই জন্য আমি বলছি পদাঘাতে চাই ভাঙতে পাথর কথা, অর্থাৎ 18 বছর বয়সে নেই ভয়। 18 বছর বয়সে তরুণদের মধ্যে কোনো ধরনের ভয় থাকে না, তারা পায়ের আঘাতে পাথর ভাঙতে পারে। অর্থাৎ তাদের যে কথাটি কবি বলেছেন যে 18 বছর বয়সে নেই ভয়, অর্থাৎ যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আমাদের দেশের স্বাধীনতার একটি ছবি দিয়ে আমি দাঁড় করেছি তোমাদের, যে আমাদের দেশের স্বাধীনতা এখানে ম্যাক্সিমাম কিন্তু তরুণরা, অর্থাৎ তরুণরাই এগিয়ে যায় স্বাধীনতার জন্য। এবং আমরা দেখেছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম ছিল তরুণ, অর্থাৎ সেই তরুণরাই দুর্বার গতিতে এগিয়ে গিয়েছিল। এবং তরুণদের যে মনোবল, তাদের মনের যে ইচ্ছা এবং তারা সব কিছু বাধা অতিক্রম করে তারা পায়ের আঘাতে পাথর ভাঙতে চায়। অর্থাৎ এটি দ্বারা বোঝানো হচ্ছে যে তরুণদের 18 বছর বয়সে তরুণদের মনোবল এত বেশি থাকে তারা পায়ের আঘাতে পাথর ভাঙতে পারে। অর্থাৎ যেখানে শিক্ষার্থীরা পায়ের আঘাতে পাথর ভাঙা মানে এটি দ্বারা বোঝানো হচ্ছে যেখানে অন্যায় দেখেছে সেই অন্যায়কে ভেঙে চুরমার করতে পারে তরুণরা। যেখানে অন্যায় অভিযোগ শোষণ সেখানে তরুণ সবসময় সোচ্চার থাকে। এই জন্য বলা হচ্ছে 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা। আমার পরের স্লাইডে দেখো শিক্ষার্থীরা, পরের স্লাইডটি হচ্ছে আমি যদি তোমাদের সামনে দাঁড় করছি, এ বয়সে নেই কেউ মাথা নোয়াবার নয়, অর্থাৎ এ বয়সে কেউ মাথা নোয়ায় না তরুণরা, এ বয়স জানে না কাদা, অর্থাৎ এ বয়স কেউ মাথা নোয়াবার নয় এবং এ বয়সে কেউ কাঁদতে জানে না। সে যাই বলছে এ বয়সে জানে না কেউ কাদা, 18 বছর বয়স জানে না কাদা, অর্থাৎ যৌবনে পদার্পণ করে 18 বছর বয়সে তোমরা যখন যৌবনে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে তখন তারা অনেক আত্মপ্রত্যয় হয়ে ওঠে, আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং জীবনের মুখোমুখি দাঁড়ায় বৈশিষ্ট্য, জীবনের মুখোমুখি দাঁড়ায় তারা স্বাধীনভাবে জীবনের মুখোমুখি তারা দাঁড়াতে পারে। শৈশব এবং তাদের যে শৈশব ছিল তাদের যে কৈশোর ছিল সেটা পরনির্ভরতার যে দিনগুলো ছিল সেই দিনগুলোতে যে কান্না ছিল সে কান্না থেকে তারা দূর করে তারা সচেতন বা মুচিবদ্ধ উদ্যোগী হয়। অর্থাৎ এই বয়সে তরুণরা মাথা নোয়াবে না, অর্থাৎ 18 বছর বয়সের তরুণরা কারোর কাছে মাথা নোয়ায় নেয়, তারা অন্যায়ের কাছে অবিচারের কাছে এবং তারা অন্যায় অবিচার যেখানে আছে, যেখানে শোষণ বঞ্চনা আছে সেখানে কিন্তু তারা মাথা নোয় না এবং 18 বছর বয়সের তরুণরা কাঁদতে জানে না। আমি দুটি ছবির মাধ্যমে দাঁড় করেছি।
যে আমি বলেছি এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, অর্থাৎ 18 বছর বয়সে তরুণদের মনোবল এত বেশি থাকে, তারা এত বেশি আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এ বয়সে তারা কাঁদতে জানে না, তারা কারো কাছে মাথা নোয়াবার নয়। শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের দেশে সমকালীন যত আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে কিন্তু আমরা তরুণদের উৎপতভাবে জড়িত, তাদের যে সম্পৃক্ততা আমরা দেখেছি। অর্থাৎ তরুণরা যেখানে যায় তারা সেখানে তাদের যৌবন, তাদের তারুণ্য শক্তি দিয়ে তারা সব কিছুকে জয় করে, তারা কখনো বিফল হয় না। এরপর শিক্ষাতে আমি দাঁড়িয়েছি, দেখো এ বয়স জানে রক্তদানের পুণ্য। খেয়াল করাতে এ বয়সে তোমরা রক্ত দিতে পারে। আমি একটি ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, পান দেওয়া নেওয়া জুড়িটা থাকে না শূন্য। তোমরা খেয়াল করো শিক্ষার্থীরা, এ বয়স জানে রক্তদানের পুণ্য, অর্থাৎ এই যে দেখো একটা তরুণ রক্ত দিচ্ছে, আমি একটি ছবি আমার দাঁড় করেছি। এ বয়স জানে রক্তদানের পুণ্য, এটি দ্বারা শিক্ষিত যেটি বোঝানো হয়েছে যেমন দেশ ও জাতি ও মানবতার যুগে যুগে এ বয়সেই তরুণরাই সবচেয়ে বেশি এগিয়ে এসেছে। অর্থাৎ দেশ যখন দুর্যোগের মধ্যে পড়ে সেখানে কিন্তু আমরা সবচেয়ে বেশি তরুণদের একটা সম্পৃক্ততা, তরুণদের একটা সম্পৃক্ততা আমরা দেখতে পাই। জীবনের ঝুঁকি নিয়ে তারা দাঁড়ায় সমস্ত বিপদ মোকাবেলার জন্য। সেই জন্য লেখক বলছেন যে এ বয়সে যেন রক্তদানের পণ্য, অর্থাৎ প্রাণ দিয়ে অজানাকে জানার জন্য দেশ ও জনগণের মুক্তি কল্যাণের সময় তরুণরা এই সময় দুর্বার গতিতে তারা এগিয়ে যায়। এ বয়সে তাদের সুন্দর, তাদের শুভ এবং তাদের কল্যাণকর বিভিন্ন দিকগুলো ফুটিয়ে তোলার জন্য তারা এ বয়সে রক্ত দিতে কখনো তারা কৃপণতা করে না। এই যে বলা হচ্ছে এ বয়স যেন রক্তদানের পূর্ণ, বাষ্পের বেগ স্টিমারের মতো চলে। অর্থাৎ শিক্ষার্থী তোমরা দেখো যেমন এখানে বলা হচ্ছে যে যেমন দুইটি স্টিমার যখন চলে তখন স্টিমারের যে আওয়াজ তখন আমরা বুঝতে পারি অনেক দূর থেকে যে স্টিমার যাচ্ছে বা লঞ্চ যাচ্ছে তার আওয়াজ আমরা বুঝতে পারি। ঠিক একইভাবে শিক্ষার্থীরা তরুণরা যেদিকে যায় তারা স্টিমার যেমন আওয়াজ করে যায়, তরুণরা যেদিকে যায় তারা সবসময় জয় জয়কার, অর্থাৎ তাদের চলার গতিটা হচ্ছে জয় জয়কার, তারা সব দিকে তারুণ্যের ছোঁয়া দিয়ে তারা সব দিকে এগিয়ে যায়। সেই জন্য কবি বলেছেন যে এ বয়স জানে রক্তদানের পূর্ণ, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। অর্থাৎ তরুণরা যেদিকে যায় সেদিকে তারা হই হই রই রই করে তারা সব দিক দিয়ে একটা ডাক ছেড়ে তারা একটা হাঁক ছেড়ে যায়। এই জন্য কবি বলেছেন বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এরপর বলা হচ্ছে পান দেওয়া নেওয়ার জুড়িটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। তোমরা দেখো অর্থাৎ এ বয়সের তরুণরা তারা প্রাণ দেবে নতুবা তারা প্রাণ নেবে এবং তারা তাদের আত্মাকে সমর্পণ করে এ বয়সে তরুণরা এগিয়ে যায়। সেই জন্য বলেছেন কবি এ বয়স জানে রক্তদানের পূর্ণ, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, পান দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহল। অর্থাৎ তরুণরা এই সময় অর্থাৎ তরুণরা যে তারা হয় প্রাণ দেবে না হয় তারা প্রাণ নেবে। অর্থাৎ তারা এখানে তরুণদের বলা হচ্ছে তারা প্রাণ দেবে এবং প্রাণ নেবে, এই কথা বলা হচ্ছে যে তরুণরা যেখানে অন্যায় বিচার দেখে সেখানে তারা কিন্তু প্রাণ দেবে নতুবা তারা প্রাণ নেবে। প্রিয় শিক্ষার্থীরা, সুকান্ত ভট্টাচার্য যখন এই কবিতাটি লিখেন তখন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমাজে নানা ধরনের যে অন্যায় যে অবিচার ছিল, সমাজে এক ধরনের একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছিল, এক ধরনের একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। সমাজে কিছু কিছু মানুষ তারা সাধারণ মানুষের অধিকারগুলো, তাদের খাবারগুলোকে তারা পুঞ্জি করে তারা সাধারণ মানুষের সাথে নির্মমভাবে প্রতারণা করেছিল, সাধারণ মানুষের অধিকার থেকে তারা বঞ্চিত করেছিল। সেই জন্য এই বিষয়গুলো অর্থাৎ সমাজে অন্যায় অবিচার গুলো তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যকে দারুণভাবে আঘাত করেছিল। তারই আঘাত থেকে তিনি অনুপ্রাণিত হয়ে তিনি এই কবিতাটি লিখেছেন, তরুণদের উদাত্ত আহ্বান জানিয়েছেন, কারণ তরুণরাই পারে একটি পুরাতন গুণধর সমাজকে ভেঙে একটি নতুন সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য। এবং কারণ তরুণদের যারা বার্ধক্য তারা পুরাতন গুণধর সমাজকে তারা আঁকড়ে ধরা চায়, তারা নতুনত্ব চায় না, কিন্তু তরুণরা নতুনত্ব চায়। তরুণরা সব দিকে এগিয়ে যায়, তাদের যৌবন শক্তি, তাদের প্রাণের যে উচ্ছ্বাস, তাদের প্রাণের যে আবেগ, সে আবেগ উচ্ছ্বাস দিয়ে তারা সব দিকে এগিয়ে যায়। এবং সেই জন্য আমাদের সপে আত্মাকে শপথের কোলাহল, অর্থাৎ তরুণরা নতুন জীবনের জন্য নব অগ্রগতির জন্য তারা এগিয়ে যায় এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা নিত্য নতুনভাবে তারা নতুন শপথ নিয়ে তারা বলিহান হয়ে তারা দুর্বার গতিতে এগিয়ে যায়। এই জন্য লেখক কবি বলেছেন সপে আত্মাকে শপথের কোলাহল, অর্থাৎ তারা আত্মাকে শপথ নিয়ে তারা দুর্বার গতিতে এগিয়ে যায়।
শিক্ষার্থীরা। এরপর দেখো আমি আরেকটি ছবি দিয়ে তোমাদেরকে দাঁড় করেছি, যেমন এ বয়সে তরুণরা বিপদে যায়, যেমন একটা তারুণ্য আমরা দেখতে পাচ্ছি তারা মাদক নিচ্ছে, সেই জন্য আমি এই বয়সে জানছি তাজা 18 বছর বয়স ভয়ঙ্কর। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ 18 বছর বয়স ভয়ঙ্কর, কারণ আমরা দেখতে পাই যে 18 বছর বয়সে তরুণরা কিন্তু তারা বিপদে এগিয়ে যায়, এবং 18 বছর বয়সে তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাকে তারা ধরে রাখতে পারে না, তারা ওই সময় বেশি বিপদগামী হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তারা ভালো মন্দ বুঝে না, কোনটি ভালো কোনটি মন্দ তারা বুঝে না, তারা সবসময় মন্দের দিকে দাবিত হওয়ার চেষ্টা করে। সেই জন্য আমি তোমাদের সামনে একটি ছবির মাধ্যমে দেখেছি যে একটি ছেলে ড্রাগ নেওয়া হচ্ছে, তাকে আক্রান্ত করা হচ্ছে যে মাদক নেওয়ার জন্য, সেজন্য 18 বছর বয়স ভয়ঙ্কর। এরপর আমি আরেকটি ছবি দেখাচ্ছি, যেমন মাদকে শিশু যুগে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা। দেখো শিক্ষার্থীরা, সে কবিতা সুকান্ত যেটা বলেছেন যে 18 বছর বয়স অনেক বেশি ভয়ঙ্কর, কারণ এই 18 বছর বয়সে তরুণরা বিপদে যেতে পারে। 18 বছর বয়সে তাদের ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক দিকগুলোকে তারা গ্রহণ করতে পারে, এবং তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এটি বলেছেন যে চারপাশে অন্যায় অবিচার, যে শোষণ আছে, যে নিপীড়ন, যে বৈষম্য, যে সামাজিক বৈষম্য, ভেদাভেদ ইত্যাদি দেখে তরুণরা প্রাণবন্ত হয়ে উঠতে পারে। অর্থাৎ তরুণদের যে প্রাণবন্ত হয়ে ওঠার জন্য এবং চারদিকে যে অন্যায় অবিচার আছে, সেই অন্যায় অবিচারগুলো থেকে তরুণরা যাতে দূরে থেকে তারা যাতে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারে, সেই জন্য তরুণদের এই সময় তারা বিপদে যেতে পারে, সেই জন্য তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা। শিক্ষার্থীরা, আমি দুটি ছবির মাধ্যমে এটি দাঁড় করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। কিন্তু তারপর শিক্ষার্থীরা 18 বছর বয়সে এটি হলো, এবং এখানে আরেকটি বলা হয়েছে যে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। অর্থাৎ 18 বছর বয়সে তরুণদের প্রাণ তীব্র, তারা তাদের প্রাণের যে সজীবতা, তাদের প্রাণের যে উচ্ছলতা, তাদের প্রাণের যে আবেগ, যে তারুণ্য, যে যৌবন শক্তি, এ বয়সে তারা এগিয়ে যায়। অর্থাৎ এখানে কবি বলেছেন যে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, অর্থাৎ অনুভূতি তীব্রতা এবং সুগভীর সংবেদনশীলতা এ বয়সে তরুণদের মধ্যে আমরা দেখতে পাই, এবং দেখা যায় তারা মনোজগতের বিভিন্ন প্রতিক্রিয়া তাদের মধ্যে গভীরতা হয়। সেই জন্য দেখো আরেকটি বলেছেন যে খেয়াল করো, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। দেখো খেয়াল করো, অর্থাৎ 18 বছর বয়সে তরুণরা তাদের প্রাণ যেমন তীব্র এবং প্রখর, তারা যেদিকে অন্যায় দেখে অবিচার দেখে সেখানে তারা এগিয়ে যায়, এবং এ বয়সে তাদের কানের মধ্যে বিভিন্ন রকম খারাপ দিকগুলো আনতে পারে। অর্থাৎ বিভিন্ন চারপাশ থেকে বিভিন্ন খারাপ এবং নেতিবাচক দিকগুলো তাদের মধ্যে আসতে পারে, সেই নেতিবাচক দিকগুলো পরিহার করে তাদেরকে ইতিবাচক দিকগুলো গ্রহণ করার জন্য তিনি এই কবিতা উদাত্ত আহ্বান জানিয়েছেন। কারণ একটি দেশকে ধ্বংস করতে যদি তার তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়া যায়, তারুণ্যকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে একটি দেশ কিন্তু ভঙ্গ হয়ে যায়। সেই জন্য তিনি বলেছেন যে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়সে তাদের প্রাণ যেমন তীব্র হয় আর প্রখর হয়, সে 18 বছর বয়সে তাদেরকে বিপদে নেওয়ার জন্য বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায় সবসময় এগিয়ে আসে। অর্থাৎ তরুণদেরকে তারা যদি বিপদে নিয়ে যেতে পারে, তাহলে তারা একটি দেশকে ধ্বংস করতে পারে। এই জন্য তিনি এই কথাটি বলেছেন। এরপর তিনি যেটা বলছেন, দুর্যোগের হার ঠিক মতো রাখাবার। খেয়াল করে শিক্ষার্থীরা, আমি একটি ছবি দিয়ে তোমাদেরকে দাঁড় করাচ্ছি, যেমন একজন তরুণ তিনি কিন্তু দুর্বার গতিতে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এই যে তার মধ্যে যেটা প্রাণের সজীবতা, সে কথাটি বলা হচ্ছে 18 বছর বয়সের দুর্বার। খেয়াল করো, দুর্বার 18 বছর বয়স যে দুর্বার। আমরা একটি ছবির মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, যেমন একজন তরুণ সে পাহাড়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তার যে প্রাণের সজীবতা, তার প্রাণের যে একটা উচ্ছলতা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সে দুর্বার গতিতে পাহাড় উপরে ওঠার চেষ্টা করছে, সেই জন্য বলা হচ্ছে 18 বছর বয়স যে দুর্বার। এরপর আরেক দল তরুণ দেখো তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের গুহার মধ্যে দিয়ে তারা উঠছে কোথাও, সেই জন্য তিনি বলেছেন যে পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। অর্থাৎ 18 বছর বয়সে তরুণরা যেদিকে যায় সেদিকে তারা তুফানের মতো তারা এগিয়ে যায়, অর্থাৎ সেদিক দিয়ে তারা জয়কার। শিক্ষার্থীরা, আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলি, যেমন আমরা দেখেছিলাম বিগত 2-3 বছর আগে যে যখন রুট অ্যাক্সিডেন্টে ঢাকা 2টি ছাত্রছাত্রী মারা যায়, তখন তরুণরা সারা বাংলাদেশে তারা রাস্তায় নেমে যায়। তারা সারা বাংলাদেশে রাস্তার ট্রাফিককে তারা বৃদ্ধাঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিয়েছে কীভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়, এবং কীভাবে গাড়ির লাইসেন্স
এবং ড্রাইভারদেরকে শিক্ষিত করার জন্য এবং গাড়ির লাইসেন্স যাতে দেওয়া না হয় সে ব্যাপারে তরুণরা আমরা দেখেছিলাম সারা বাংলাদেশে স্কুল কলেজের শিক্ষার্থী তরুণরা তারা কিন্তু এগিয়ে এসেছে এবং সরকারকে তারা দেখিয়ে দিয়েছে। তাহলে অর্থাৎ তরুণরা যেদিকে অন্যায় অভিযোগ দেখে সেখানে তরুণরা ছুটে যায়। শিক্ষার্থীরা হচ্ছে 18 বছর বয়স কবিতার মাধ্যমে আমরা আরও কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই। আমরা যখন দেশে কোনো দুর্যোগ দেখি সেখানে আমরা দেখি তরুণরা সেই দুর্যোগের সময় তারা এগিয়ে যায়। যখন কোথাও কোনো ধরনের দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে তরুণদের আমরা দেখতে পাই। আমরা আরও দেখেছিলাম যে 18 বছর বয়সে যেমন বিগত 2014 সালের যে ঢাকার মধ্যে যে রানা প্লাজা নামে একটি গার্মেন্টস ধ্বংস হয়েছে, সেখানে কিন্তু তরুণরা এগিয়ে গিয়েছে সবাইকে উদ্ধারের জন্য। সেটি আমি দেখাবো তোমাদেরকে। তার আগে আমি তোমাদের দেখাচ্ছি 18 বছর বয়স যে দুর্বার পথপ্রান্তরে ছুটায় বহু তুফান। দেখো শিক্ষার্থীরা, এবার হচ্ছে দুর্যোগের হার ঠিক মতো রাখা বাড়া। 18 বছর বয়সের মধ্যে তরুণদের মধ্যে দুর্যোগ অর্থাৎ জীবনের যে কিছুক্ষণ আগামীতে যে ছবি দাঁড় করেছি সেই ছবিটা আমি আবার দিয়েছি কবিতা লিখে, যে অর্থাৎ দুর্যোগের হার ঠিক মতো রাখা বাড়া। আমি বলছি দুর্যোগের হার ঠিক মতো, অর্থাৎ 18 বছর বয়স, এই বয়সটা হচ্ছে জীবন সন্ধিকালের বয়স। অর্থাৎ এই বয়সে তাদের শারীরিক, তাদের মানসিক, সামাজিক এবং রাজনৈতিক নানা জটিলতা অতিক্রম করতে হয়। অর্থাৎ 18 বছর বয়সে তরুণদের মনের মধ্যে সামাজিক এবং তাদের শারীরিক, মানসিক এবং রাজনৈতিক নানা জটিলতা তাদেরকে 18 বছর বয়সে তরুণদেরকে অতিবাহিত করতে হয়। এই সময় সচেতন এবং সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে, অর্থাৎ 18 বছর বয়সে তরুণরা যদি নিজেদেরকে সচেতন এবং সচেষ্টভাবে পরিচালনা করতে না পারে তাদের জীবনের মধ্যে চরম ব্যর্থতা নেমে আসতে পারে, অর্থাৎ তাদের জীবন দুর্বিপাকে পড়ে যেতে পারে। শিক্ষার্থীরা আমরা দেখি ম্যাক্সিমাম যে তরুণ রয়েছে তারা কিন্তু বিভিন্ন মাদক দ্রব্য গ্রহণ করে, তারা বিভিন্ন নেশা গ্রহণ করে, কারণ তারা কিন্তু ওই সময় নিজেদেরকে ঠিক রাখতে পারে না। সেই জন্য বলছেন দুর্যোগের হার ঠিক মতো রাখা বার। অর্থাৎ এই বয়সের তরুণরা কিন্তু কাঁধে, তারা যদি ভুল পথে যায় তারা কাঁধে, আমি ছবির মাধ্যমে দাঁড় করেছি, এবং ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। অর্থাৎ দুর্যোগের হার ঠিক মতো রাখা পারে। 18 বছর বয়সে তরুণদের মধ্যে দুর্যোগ নেমে আসতে পারে। এই সময় তারা যদি তাদের প্রাণটাকে ঠিক রাখতে না পারে তাহলে তাদেরকে কান্না করতে হয়। যেমন আমি দুটি ছবির মাধ্যমে সেই লাইনগুলো বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ যে এই সময় তরুণদের যে তাদের শারীরিক, তাদের যে মানসিক এবং তাদের যে নৈতিক, শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক এবং বিভিন্ন দিকগুলো তারা অতিক্রম করতে হয়। এই সময় তাদের জীবনের মধ্যে একটা দুর্যোগ নেমে আসতে পারে। তাই এই দুর্যোগের মধ্যে যদি তারা নিজেদেরকে ঠিক রাখতে না পারে তাহলে তাদের প্রাণটা ক্ষত বিক্ষত হয়ে যায়। অর্থাৎ তারা এই সময় বিপদে পা বাড়াতে পারে, তারা খারাপ পদের দিকে পা বাড়াতে পারে। অর্থাৎ 18 বছর বয়সের যেমন ইতিবাচক দিক রয়েছে তেমন নেতিবাচক দিক রয়েছে। আমি বলেছিলাম এগুলো হচ্ছে নেতিবাচক দিক, যেটা আমি আমার তোমাদেরকে আমি শিখন ফলের মধ্যে বলেছিলাম। শিক্ষার্থীরা এরপর আমার কবিতার মধ্যে আছে শিক্ষার্থীরা অবিশ্রান্ত, খেয়াল করে একে একে অবিশ্রান্ত একে একে জড়ো হয়, একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। অর্থাৎ অবিশ্রান্ত, এই সময় তরুণদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা তাদের মধ্যে আসতে পারে। এ বয়সটিকে বলা হচ্ছে কালো লক্ষ্য শ্বাসের দীর্ঘ। খেয়াল করো, এ বয়স কাঁপে বেদনায় থরথর। অর্থাৎ 18 বছর বয়সে তরুণদের মধ্যে তারা জড়ো হয়। এ বয়সে তাদের বিভিন্ন লক্ষ্য দীর্ঘশ্বাস তাদের মধ্যে আসে, এবং এ বয়সে তারা বিভিন্ন বেদনায় এবং বিভিন্ন সমাজে যে অন্যায় অবিচার দেখে সেই অন্যায় অবিচারগুলো দেখে তারা কিন্তু এ বয়সে তারা বেদনায় তারা কাঁপে, তারা থরথর করে কাঁপে। সেটি একটি ছবি আমি তোমাদের সামনে দাঁড় করেছি। যেমন ওই বয়সে তরুণরা কিন্তু সবচেয়ে বেশি মানসিকভাবে তারা বিকারস্থ হয়ে পড়ে। অর্থাৎ 18 বছর বয়সের তরুণদের মানসিকভাবে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারে না। তারা যদি সমাজের ভালো দিকগুলো দেখে তারা ভালো দিকটা অর্জন করতে পারে, এবং সমাজে সে যদি খারাপ দিকগুলো দেখে তারা খারাপ দিকগুলো সে অর্জন করে, এবং খারাপ দিকগুলো অর্জন করার পর তরুণরা কিন্তু বিপদে যেতে পারে। এবং এই বয়স বলছে বেদনা থরথর করে কাঁপে। তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা 18 বছর বয়সে আঘাত আসে। অর্থাৎ 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে জড়ো হয়। অর্থাৎ 18 বছর বয়সে তরুণদের মনের মধ্যে আঘাত আসে। অর্থাৎ এই সময় তোমরা হয়তো দেখতে পাবে 18 বছর বয়সে তরুণরা তারা বিপদের দিকে যায়, তারা পরিবারের সাথে তাদের এক ধরনের
একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ ওই সময় তারা বিপদের দিকে পা বাড়ায় এবং ওই সময় তারা যদি খারাপের দিকে পা বাড়ায় তাহলে এই সময় তারা মনোবল থাকে যে একটি সমাজকে, একটি দেশকে যে কোনো কিছু দেওয়ার যে একটা মনোবল, যে একটা ইচ্ছা থাকে, সেই সময় যদি তরুণরা নিজেদেরকে সচেতন করতে না পারে তাহলে কিন্তু তারা কোনো কিছু দিতে পারে না, তখন তারা বিষণ্ণতায় ভোগে। যেমন আমি একটি ছবির মাধ্যমে এই বিষয়টি তোমাদের সামনে দাঁড় করেছি যে 18 বছর বয়সে আঘাত আসে, অভিসন্তে একে একে হয় জরুর, এ বয়স কারো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরে থরে। শিক্ষার্থীরা আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। তারপর তিনি বলেছেন যে এই বয়সে তরুণরা বিপদেও যেতে পারে, আবার তারপর তিনি তরুণদের এই বয়সে তরুণরা খারাপ দিকে যেতে পারে, তারপর তিনি তরুণদের তারুণ্য আহ্বান করেছেন। সেই জন্য তিনি বলেছেন তবুও 18 শুনেছি জয়ধ্বনি। তো 18 বছর বয়সে তরুণরা খারাপ দিকে যেতে পারে, অর্থাৎ আমরা বলছি 18 বছর বয়সটা হচ্ছে বসন্তীকালের সময়, অর্থাৎ এই সময় তরুণরা কৈশোর থেকে যৌবনে যখন তারা পা বাড়ায় তখন তারা ভালোর দিকে যেতে পারে, আবার খারাপের দিকে যেতে পারে। আবার তো খারাপের দিকে গেলেও তিনি বলছেন তবুও 18-র মধ্যে তরুণদের আমরা শুনে একটা জয়ধ্বনি, তো সব দিকে তারা তুফানের মতো এগিয়ে যায়, তারা অন্যায় অবিচারকে দূর করে সমাজের নতুন একটি দিক প্রতিষ্ঠা করতে চায়। সেই জন্য তিনি বলছেন তবুও 18 শুনেছি জয়ধ্বনি, অর্থাৎ সবসময় তরুণরা এই সময় উচ্ছ্বাস, তাদের যে প্রাণের আবেগ উচ্ছ্বাস, কোনো কিছু পাওয়ার পর তারা যে আনন্দে মেতে ওঠে, সেই জন্য তবু কবি তার কবিতে এই কথাটি বলেছেন, এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়। অর্থাৎ 18 বছর বয়সে তরুণদের মধ্যে দুর্যোগ আসতে পারে এবং সেই দুর্যোগ এবং ঝড়কে অতিক্রম করে 18 বছর বয়সের তরুণরা তারুণ্য দুর্বার গতিতে তারা এগিয়ে যায়। সেই জন্য তিনি বলছেন তবুও 18 শুনেছি জয়ধ্বনি, এবং তিনি 18 বছর বয়সে জয়ধ্বনি শুনেছেন এবং এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। শিক্ষার্থীরা আমি সংক্ষেপে তোমাদের একটু বলে রাখি, যেমন আমরা দেখেছিলাম যে আমাদের দেশে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য তরুণ সমাজ যেভাবে এগিয়ে এসেছিল সেটা আমরা দেখতে পেয়েছি, এবং তরুণ সমাজের যে তারুণ্য প্রাণের সজীবতায় তারা এগিয়ে এসেছিল এবং শেষ পর্যন্ত যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে সেই ক্ষেত্রে কিন্তু তরুণদের সবচেয়ে একটি ভূমিকা ছিল, অর্থাৎ যেখানে অন্যায় দেখতে পাই আমরা, অভিযোগ দেখতে পাই, সেখানে তরুণদের তারুণ্য দুর্বার গতিতে এগিয়ে যায়। সেজন্য তিনি বলেছেন তবুও 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের সময় 18 বছর বয়সের তরুণরা যেমন বিপদে গিয়েছিল, তারা আবার তাদের ঠিক পথে চলে এসেছে। এটা আমরা দেখেছি ছবির মাধ্যমে। শিক্ষার্থীরা এরপর আমার বলা আছে বিপদের মুখে এ বয়স অগ্রণী, অর্থাৎ যখন বিপদ আসে সবার আগে এ বয়স কিন্তু এগিয়ে যায়, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম। একটা ছবির মাধ্যমে তোমাদেরকে একটু দেখায়, এ বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। শিক্ষার্থীরা তোমরা আমার একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে 2014 সালের দিকে যখন রানা প্লাজা ধসে পড়ে। তো রানা প্লাজা ধসে পড়ার সময় সেখানে অনেক গার্মেন্টস পোশাক শ্রমিক সেখানে ছিল, তারা মারা গিয়েছিল, অনেকে সেখানে আটকে ছিল এবং তাদেরকে উদ্ধার করার জন্য তরুণরা কিন্তু এগিয়ে এসেছে। তোমরা দেখতে পেয়েছো, আমরা দেখেছি বিশেষ করে সেখানে রানা প্লাজায় যখন দমকল বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বা যারা বা বিভিন্ন সংগঠনের বাহিনীরা যখন একটি লাশ যখন বের করে আসে বা একটা আহত ব্যক্তিকে যখন নিয়ে আসে, সে রানা প্লাজা থেকে ধ্বংস থেকে উদ্ধার করে, সেখানে তরুণরা বলতে বিভিন্ন স্কুল কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা তাদের জন্য দৌড়ে এগিয়ে গিয়েছে, তাদেরকে পানি দিচ্ছে, তাদেরকে ওষুধ দিচ্ছে, তাদেরকে খাবার দিয়ে সহায়তা করছে। অর্থাৎ আমাদের যে প্রশাসন বাহিনীর সাথে সাথে তরুণরা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে গিয়ে তারা কিন্তু যে কোনো দুর্যোগের মধ্যে তারা এগিয়ে যায়। দেশে যখন কোনো দুর্যোগ হয় সেখানে আমরা দেখতে পাই তরুণদের সম্পৃক্ততা, তাদের যে উদাত্ত, তাদের যে মনের যে প্রবল চিত্ত এবং সে প্রবল চিত্ত দিয়ে কিন্তু তারা দুর্বার গতিতে এগিয়ে যায়। সেই জন্য এখানে বলেছেন কবি বিপদের মুখে এ বয়স অগ্রণী, অর্থাৎ যেখানে বিপদ আসুক এ বয়সটা সবার আগে এগিয়ে যায়, এ বয়স তবু নতুন কিছু তো করা। অর্থাৎ 18 বছর বয়সের তরুণরাই তারা সমাজকে ভেঙে, অর্থাৎ পুরাতন একটি সমাজকে ভেঙে একটি নতুন সমাজ গড়ে তোলার জন্য এ বয়সের তরুণরা সবচেয়ে বেশি দুর্বার গতিতে এগিয়ে যায়। এই জন্য আমি আরেকটি ছবি তোমাদেরকে দাঁড় করাচ্ছি তোমাদের সামনে, তোমরা খেয়াল করো। যেমন এই যে আমি দুটি ছবি তোমাদের সাথে দাঁড় করেছি, এই দুটি ছবি হচ্ছে রানা প্লাজা ধ্বংসের সময়, অর্থাৎ ঢাকার মধ্যে সাভারে রানা প্লাজা নামে একটি গার্মেন্টস ছিল, সেই গার্মেন্টসটি যখন ধসে পড়ে যায় বিল্ডিংটি, সেখানে অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ সেখানে আটকা থাকে। সে মানুষদেরকে উদ্ধার করার জন্য সমস্ত তরুণরা কিন্তু সেদিন এগিয়ে গিয়েছিল, তারা আহত অসুস্থ মানুষদেরকে
তারা আহত মানুষদেরকে নিয়ে দৌড়ে গিয়ে তারা হাসপাতালে নিয়েছিল এবং সেনাবাহিনী, আমরা দেখেছি ফায়ার সার্ভিস, পুলিশের পাশাপাশি তরুণরা কিন্তু এখানে একটি দুর্বার ভূমিকা পালন করেছিল। এই জন্য কবি বলেছেন বিপদের মুখে যেখানে বিপদ দেখেছি আমরা, অন্যায় দেখেছি, সেখানে তরুণরা দুর্বার গতিতে এগিয়েছে, এ বয়সে তারা নতুন কোনো কিছু করে। সেক্ষেত্রে আমি আমার স্লাইড প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর আমি আরেকটি স্লাইড তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা এখন দেখো, এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, অর্থাৎ 18 বছর বয়স তারা ভয় পেতে পারে কিন্তু তারা কাপুরুষ নয়। আমি একটি স্লাইড, পথ চলতে এ বয়স যায় না থেমে, অর্থাৎ বলা হচ্ছে এ বয়স ভীরু, অর্থাৎ এখানে যেটি বলতেছেন কবি যে পথ চলতে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, 18 বছর বয়সে তোমরা ভয় পেতে পারো কিন্তু তারা কাপুরুষ নয়। এবং দ্বিতীয় লাইনটিতে তিনি বলেছেন পথ চলতে এ বয়স যায় না তেমন, অর্থাৎ এ বয়সে দেহ মনের যে একটা স্থবিরতা, তাদের যে একটা নিশ্চলতা, নিশ্চলতা এবং ঝরাজীর্ণতাকে অতিক্রম করে তরুণরা দুর্বার গতিতে এগিয়ে যায় প্রগতি ও অগ্রগতির পথে। এগিয়ে যাওয়ার যে মানব ধর্ম, সেই মানব ধর্মের বৈশিষ্ট্য কিন্তু তরুণরা এ বয়সে এগিয়ে যায়, অর্থাৎ এই বয়স তারা পথ চলতে কখনো থেমে যায় না। তাদের প্রাণের যে উচ্ছলতা, তাদের যে প্রাণের যে স্থবিরতা, ঝরাজীর্ণ পুরাতন দেওয়া সমাজকে ভেঙে একটি নতুন সমাজ গড়ে তোলার জন্য এবং পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার জন্য, জাতিকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়ার জন্য এবং সকল অন্যায় অবিচার থেকে মুক্ত হয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তরুণরা যে এ বয়সে এগিয়ে যায়, সেটা থেকে তারা কিন্তু কাপুরুষ নয়, তারা হয়তো ভীতু হতে পারে, তাই তারা এগিয়েও যায়। যেমন আমি তোমাদের একটি ছবির মাধ্যমে দাঁড় করাচ্ছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, অর্থাৎ সে কিন্তু ভয় পেয়েছে কিন্তু সে কেঁপে যায়নি, অর্থাৎ সে কাপুরুষ নয়, অর্থাৎ সে পথ চলতে কিন্তু সে কখনো থেমে যাচ্ছে না। এটা আমি একটি ছবির মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। অর্থাৎ 18 বছর বয়সের কবি তিনি ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকগুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং শেষ পর্যন্ত তিনি বলেছেন এ বয়সে তাই নেই কোনো সংশয়, অর্থাৎ 18 বছর বয়সে তরুণদের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে না, কোনো ধরনের সংশয় থাকে না, তাদের মধ্যে কোনো ধরনের ভয় থাকে না। তাই তিনি বলছেন এদেশের বুকে 18 বছর নেমে, অর্থাৎ 18 বছর বয়সের যে ইতিবাচক যে নেতিবাচক দিকগুলো আছে, সেই ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো যে পুরাতন যে আমাদের যে নিশ্চল যে পথাবৃত জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণ ও সেবাব্রত উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি, এসব কিছু কিন্তু 18 বছর বয়সে তরুণদের প্রাণের একটি বৈশিষ্ট্য। তাই কবি বলতে চাচ্ছেন যে 18 বছর বয়সে তরুণরা যেমন দুর্বার গতিতে এগিয়ে যায়, তাদের প্রাণের চালিকা শক্তি তিনি 18 বছর বয়সে তরুণদের মধ্যে দেখতে পেয়েছেন। অর্থাৎ সমাজের যত ধরনের অন্যায় এবং অবিচার যা কিছু হোক না কেন, 18 বছর বয়সে তরুণদের প্রাণের সজীবতা, তাদের প্রাণের উচ্ছলতা এবং তাদের প্রাণের যে আকাঙ্ক্ষা এবং তাদের প্রাণের যে উদ্দীপনা এবং তারা সেবাব্রত সাহসিকতা নিয়ে তারা দুর্বার গতিতে এগিয়ে যায়। তাই কবি বলতে চেয়েছেন যে তিনি এদেশের বুকে তরুণদের উদাত্ত আহ্বান জানিয়েছেন যে যেখানে সমাজ অন্যায় অবিচার দেখবে তরুণদেরকে এগিয়ে আসার জন্য তিনি বলেছেন যে এই বয়সের মধ্যে তরুণদের কোনো ধরনের সংশয় থাকবে না, তারা এদেশের বুকে 18 বছর নেমে দিয়ে তিনি পড়তে পারে। শিক্ষার্থীরা তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যে আমরা দেখেছি যেখানে অন্যায় অবিচার দেখতে পাই সেখানে কিন্তু আমরা তরুণরা কিন্তু রাস্তায় চলে আসে, তারা মানববন্ধন করে, তারা বেশি সোচ্চার, তারা প্রতিবাদ জানায়। সেই তরুণরাই কারণ একটি সমাজকে একটি দেশকে গড়ে তোলার জন্য তরুণদের প্রাণের যে উচ্ছলতা, তাদের যে সজীবতা, তাদের যে প্রাণের চালিকা শক্তি, সেই চালিকা শক্তিটিকে কবি বলেছেন এদেশের বুকে 18 নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার স্লাইডটি এই কবিতার মাধ্যমে 18 বছর বয়স কবিতার মাধ্যমে আমি শেষ করেছি। তোমরা হয়তো জানতে পেরেছো যে 18 বছর বয়স কবিতার যে শিখন ফলগুলো আমি তোমাদের সামনে বলেছিলাম, সেই শিখন ফলগুলো কিন্তু আমি আমার কবিতার বিভিন্ন চিত্রের মাধ্যমে এবং কবিতার বিভিন্ন লাইনের মাধ্যমে আমি উপস্থাপন করেছি। আগামী ক্লাসে আমি কবিতার আঙ্গিক বিচার এবং কবিতার সৃজনশীল প্রশ্ন, বাড়ির কাজ এবং অন্যান্য বিষয়গুলো আগামী ক্লাসে আমি আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ক্লাসটি আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।